22 জানুয়ারি বৃহস্পতিবার বিকেল 5টায় খালেদ মহিউদ্দিন চ্যারিটি স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। অবরোধ প্রত্যাহারের দাবিতে শ্রমজীবীদের বিক্ষোভ, খালেদা জিয়ার কার্যালয় ঘেরাওয়ের চেষ্টা। অবরোধে উদ্বিগ্ন এসএসসি পরীক্ষার্থীরা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা জানালেন শিক্ষামন্ত্রী। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে যুক্তরাজ্যের আইনের আশ্রয় নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। হলে ভারতীয় ছবি প্রদর্শনের বিপক্ষে চলচ্চিত্র ঐক্যজোট, দাবি না মানলে লাগাতার কর্মসূচির ঘোষণা। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলতে চান মাশরাফি, শনিবার অস্ট্রেলিয়া যাচ্ছে টাইগাররা। অবরোধ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করছে কয়েকটি শ্রমজীবী সংগঠন। দুপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও করতে গেলে পুলিশে বাধার মুখে পড়ে শ্রমিকেরা। পরে গুলশান 2 নম্বরে অবস্থান কর্মসূচি পালন করে তারা। একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করছে সম্মিলিত চালক সমিতি। রাজধানীর গুলশান 2 নম্বরে সকাল থেকেই জড়ো হতে থাকেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ, ঢাকা জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন ও ঢাকা হিউম্যান হলার সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। তাদের সঙ্গে যোগ দেয় মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কর্মীরাও। জমায়েত বড় হলে অবরোধ তুলে নেওয়ার দাবিতে ঘেরাও করতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের দিকে রওনা হন তারা। তবে পুলিশের বাধায় সেখানেই তারা অবস্থান নেন। অবরোধ তুলে নেওয়ার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয় সম্মিলিত চালক সমাজ। 20 দলের কর্মসূচিকে অবৈধ, অনৈতিক বলে দাবি করেন নেতারা। বলেন, ধ্বংসাত্মক কর্মসূচি প্রত্যাহার না করলে কঠোর কর্মসূচি দেবেন তারা। যেইভাবে আমাদেরকে আপনি অত্যাচার করে মারছেন, আজকে আমরা গাড়ি চালাইতে পারতেছি না, আমাদের ঘরে ভাত নাই, আমরা বড় কষ্টে দিন যাপন করতেছি। বাংলাদেশের সকল কিছু আপনার সচ্ছল রেখে শুধু গাড়ি চালকদের উপর নির্যাতন চালাচ্ছেন, এটা আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি। প্রেস ক্লাবের সামনে অবস্থানের পর একটি মিছিল বের করা হয়। অবরোধে জ্বালাও পোড়াও করে যারা মানুষ মেরেছেন তাদের শাস্তিও দাবি করেন শ্রমিক নেতারা। খাদিজাতুল কোবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই বিষয়ে কথা বলতে এখন আমাদের সাথে যোগ দিচ্ছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর আকবর আলী খান এবং সিনিয়র সাংবাদিক জনাব নাইমুল ইসলাম খান। আমি প্রথমেই ডক্টর আকবর আলী খান আপনার কাছে জানতে চাইবো যে রাজনৈতিক পরিস্থিতি যে পর্যায়ে এখন পৌঁছেছে এর উত্তরণ কিভাবে হতে পারে বলে আপনি মনে করছেন, মানে কিভাবে হবে বলে আপনি দেখছেন জিনিসটা? ডক্টর আকবর আলী খান। এর উত্তরণ হওয়ার একটি মাত্র পথই আছে, এটি হলো দুই দলের মধ্যে আলোচনা করে একটা সমঝোতায় পৌঁছা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি দুই দলের অনুগত থাকা। এটা যদি না হয় তাহলে পরে আমি অদূর ভবিষ্যতে এ সমস্যার সম্ভাবনার কোনো আভাস দেখতে পাচ্ছি না। ডক্টর আকবর আলী খান, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকবেন। জনাব নাইমুল ইসলাম খান, আপনি কি ডক্টর আকবর আলী খানের সাথে একমত যে শুধু আলোচনার মাধ্যমেই এই সংকটের উত্তরণ ঘটতে পারে, এছাড়া আর কোনো উপায় এই মুহূর্তে নেই? জনাব নাইমুল ইসলাম খান। আমি অবশ্যই জনাব আকবর আলী খানের সাথে একমত। তবে আমি মনে করি এটা হচ্ছে একটি পথ এবং এটা আমাদের সবচাইতে কনভেনশনাল পথ এবং কনভেনশনাল পথে হতে পারলে ভালো হতো। কিন্তু এর বাইরেও যে সম্ভাবনাগুলি আছে সেটা হচ্ছে একটা অলৌকিকভাবে কোনো একটা বড় কোনো দুর্ঘটনা বা অন্য কোনো অঘটন বা বড় কিছুর ভেতর দিয়ে আমাদের হয়তো জাতীয় একটা ঐক্য, যেটা পাকিস্তানে হয়েছে, ধরেন যে পেশাওয়ারে একটা স্কুলে 145টা ছাত্র শিশু মারা গেল তালেবানদের আক্রমণে, তখন পাকিস্তান এক হলো। যে পাকিস্তান কমপ্লিটলি বিভক্ত ছিল, রাজনৈতিক দলগুলো সরকারকে পতন ঘটানোর জন্য সর্বাত্মক কর্মসূচি সেগুলিও তারা ছেড়ে দিয়েছে। সেরকমও সেটা একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে যে আমাদের সিভিল সোসাইটি তেমন কোনো ভূমিকা এখন পর্যন্ত নেয় নাই। আমার মনে হয় যে দুই দলের উপরে সম্পূর্ণ নির্ভরশীলতা পরিহার করে, তাদের প্রতি পক্ষপাতিত্বটাও পরিহার করে সিভিল সোসাইটির পক্ষ থেকে একটি উদ্যোগ এবং সেই উদ্যোগের মাধ্যমে
সকল দলের, বিশেষ করে প্রধান দুই দলের উপর একটি নৈতিক চাপ সৃষ্টি করার সুযোগ আমাদের রয়েছে। সুতরাং আমি জনাব আকবর আলী খানের সম্ভাবনাটার সঙ্গে আরো দুটো সম্ভাবনা আরো দেখছি। ডক্টর আকবর আলী খান, আপনি কি সত্যি মনে করেন যে সিভিল সোসাইটির পক্ষ থেকে দুইটি যে দল রয়েছে সেই দলের উপর চাপ সৃষ্টি করা সম্ভব কিনা? এবং পাশাপাশি আমি আরো একটি জিনিস আপনাকে জানতে চাইবো যে দুই দলের বা জোটের রাজনৈতিক লড়াইয়ে সবসময় সাধারণ মানুষকেই কেন লক্ষ্যবস্তু বা হামলার লক্ষ্যবস্তু করা হয়? আন্দোলনের এই কৌশল সম্পর্কে আপনি কি বলবেন? ডক্টর আকবর আলী খান, সিভিল সোসাইটির চাপ সৃষ্টি করার কোনো ক্ষমতা বা সম্ভাবনা আছে কিনা? আমার মনে হয় না। সিভিল সোসাইটি তো সবসময় চায় সমস্যার সমাধান হোক, কিন্তু বাংলাদেশে বর্তমানে সিভিল সোসাইটিকে বরং চাপ দিচ্ছে রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক দলগুলোকে চাপ দিতে পারছে না সিভিল সোসাইটি। তার কারণ হলো যে বাংলাদেশে সিভিল সোসাইটি রাজনৈতিকভাবে অনেক ক্ষেত্রে বিভক্ত হয়ে গেছে এবং সিভিল সোসাইটির নিজের মধ্যে কোনো ঐক্য নাই। যদি সিভিল সোসাইটিকে ঐক্যবদ্ধ করা যায় তাহলে এ ধরনের সম্ভাবনা একটা হতে পারে। ডক্টর আকবর আলী খান, আপনি কি মনে করেন যে সিভিল সোসাইটির ঐক্যবদ্ধ হওয়ার কোন রকম কোনো সম্ভাবনা আছে কিনা? বিশেষ করে দেশ যখন এই সাংঘাতিক সংকটে রয়েছে তখন কি তাদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? ঐক্যবদ্ধ হওয়ার সম্ভাবনা হয়তো আছে, কিন্তু এটা বললেই কালকেই হবে না, এটা হওয়ার জন্য সময় লাগবে। ডক্টর আকবর আলী খান, আরেকটি বিষয় আপনাকে জানতে চাইছিলাম যে সাধারণ মানুষকে যে হামলা লক্ষ্যবস্তু করা হয় এই কৌশলটিকে আপনি কিভাবে দেখেন? নাকি এটি ঠিকই আছে রাজনীতির ক্ষেত্রে, এটি একমাত্র উপায়? না, রাজনীতির ক্ষেত্রে এটি ঠিক নেই এবং সহিংস যে রাজনীতি এটা পরিহার করা বাঞ্ছনীয়। কিন্তু যেখানেই গণতান্ত্রিক ব্যবস্থা কাজ করে না সেখানেই এই ধরনের সহিংসতা দেখা দেয়। এটা আজকে যেমন দেখা দিয়েছে, গত 3 দশক ধরে একই ঘটনা বাংলাদেশে ঘটছে এবং পৃথিবীর যেসব দেশে গণতন্ত্র নাই সেসব দেশেও এ ধরনের সমস্যা দেখা দিচ্ছে। এটা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক, সাধারণ নাগরিকদের জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত রাজনৈতিক সহিংসতাতে রাজনীতিবিদরা শিকার হন না, শিকার হন সাধারণ মানুষ। জনাব নাঈমুল ইসলাম খান, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে টানা অবরোধে যে সহিংসতাগুলি ঘটছে সেগুলির দায় আসলে বিএনপি নিতে চাচ্ছে না, কিন্তু এই কথাও সত্য যে অবরোধে যদি এই সহিংসতাগুলি না থাকে তাহলে অবরোধও তেমন ভাবে কার্যকর থাকবে না। এই সহিংসতার দায়টা আসলে বিএনপি এড়াতে চাচ্ছে কেন? অবরোধ কার্যকর হতে হলে কিছু সহিংসতা তাদের করতেই হবে, দায়টা নিতে চাচ্ছে না কেন? জনাব নাঈমুল ইসলাম খান। দায়টা নিতে চাচ্ছে না কারণ ঐতিহাসিকভাবেই আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে দায় নেওয়ার সংস্কৃতি নাই। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। এখন টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কারণে এখন যেভাবে মানুষের মোবাইল ফোনে ছবি ওঠে, টেলিভিশন ক্যামেরাগুলি যেভাবে চিত্র পায়, পুলিশেরও গায়ের মধ্যে এখন ক্যামেরা থাকে, মানে চারদিকে এত বেশি আমরা জিনিসগুলি ধারণ করে ফেলতে পারি। আগে যেখানে পার পাওয়া যেত এখন সেখানে পার পাওয়া যাবে না। এখনো কিন্তু আমরা অভিযুক্তকে চিহ্নিত করতে পারি, আমাদের চোখের সামনে ঘটে। আগে আড়াল করা যেত এবং দায়টা অস্বীকারও করা যেত। এখন দায়টা যদি বিরোধী দলের হয় বিরোধী দলকে নিতে হবে, দায়টা যদি তৃতীয় পক্ষের হয় সেটাও বের করা সম্ভব। এখন দায় থেকে মুক্তি নাই। আমাদের তো একটা মানে বিচারহীনতার সংস্কৃতি ছিল আগে, কিন্তু ধাপে ধাপে আমরা কিন্তু আমি বলবো যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে একটা পরিবর্তন একেবারে অবশ্যম্ভাবী করে তুলছে এবং আগামীতে এটা আরো কঠিনভাবে করে তুলবে। ডক্টর আকবর আলী খান, রাজনীতির নামে যে সৃষ্ট সহিংসতা প্রতিরোধের কথা জনাব নাঈমুল ইসলাম খান এইমাত্র তুললেন, মাঠ প্রশাসনকে আপনি আসলে কি ভূমিকা এই মুহূর্তে দেখতে চান? তারা সেই ভূমিকায় আছে কিনা, তারা তা পালন করতে পারছে কিনা? এবং যেটি জনাব নাঈমুল ইসলাম খান বলছিলেন যে তারা চাইলে আসলে চিহ্নিত বা শনাক্ত করা সম্ভব টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের সুযোগ নিয়ে, সেটি কতটা সম্ভব বলে আপনি মনে করেন? বিশেষ করে যখন বেশিরভাগ ঘটনাই ঘটছে হিট অ্যান্ড রান এবং বড় একটি অরক্ষিত সড়ক পথের ক্ষেত্রে।
ডক্টর আকবর আলী খান। মাঠ প্রশাসনকে অবশ্যই আইনের শাসন রক্ষা করতে হবে। আইনের শাসন রক্ষা করার জন্য যুক্তিসঙ্গতভাবে তারা শক্তি প্রয়োগ করতে পারে, কিন্তু সেটা অবশ্যই আমাদের দেশের সিআরপিসি, পুলিশ কোড এবং অন্যান্য আইনের আলোকে হতে হবে। এটা এর বাইরে করা যাবে না। ডক্টর আকবর আলী খান, আপনাকে ধন্যবাদ। নাইম ভাই, আপনার কাছে আমি শেষ প্রশ্ন করতে চাই যে 1 বছর আগে বিএনপি দল গুছানোর কথা বলছিল যে কূটনৈতিক নির্ভরতা কমানোর কথা, জনসম্পৃক্ত হওয়ার কথা বলছিল। এই যে টানা অবরোধ চলছে, সেটা কতটা জনসম্পৃক্ত হচ্ছে বলে মনে করছেন আপনি? অবরোধের খেলায় আসলে কে বেশি পয়েন্ট পাচ্ছে? 2 সপ্তাহের বেশি সময় ধরে অবরোধটা চলছে, প্রায় 3 সপ্তাহের দিকে যাচ্ছি আমরা। জনাব নাইমুল ইসলাম খান। আমি নিশ্চিত করেই বলতে চাই যে বিএনপি একটি অসাধারণ সমর্থন ধন্য দল, তার ব্যাপক জনসমর্থন রয়েছে এবং তারা যে আন্দোলন করে যে দাবিতে, সেই দাবির প্রতিও ব্যাপক মানুষের সমর্থন রয়েছে। কিন্তু যে কৌশল, এই কৌশলটা তাদেরকে বর্তমান টেকনোলজিক্যাল, অর্থনৈতিক এবং সামাজিক সময়ে আমার মনে হয় অ্যাডভান্টেজ কম দিচ্ছে। তারপরও আমি বলি, এই বছর 5ই জানুয়ারি বিএনপি যে জনসভা করতে চেয়েছিল, সেই জনসভা করতে না দেওয়া, তার অফিস ঘেরাও করে রাখা, বালু ট্রাক, ইটের ট্রাক, গার্বেজের ট্রাক, এই সমস্ত ঘটনায় আমার মনে হয়েছিল, বরাবরই বলেছিও যে বিএনপির পক্ষেই ইম্প্যাক্টটা বেশি হয়েছে সরকারের বিপক্ষে। কিন্তু এই টানা কর্মসূচি এবং একের পর এক মানুষের নৃশংসভাবে নিহত হওয়ার, দগ্ধ হওয়ার এবং ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাগুলো আস্তে আস্তে আমার মনে হয় যে বিএনপিকে একটু কাঠগড়ায় অবশ্যই নিয়ে এসছে। সুতরাং এখানে একচেটিয়া অবস্থান থাকছে না। আমার মনে হয় কৌশলগত একটা সৃজনশীলতা, ইনোভেশন বিএনপির জন্য খুব জরুরি। সরকারের দিক থেকেও জরুরি যে তারাও গণতান্ত্রিক স্পেসটা তেমন ভাবে দেবে যাতে বিরোধী দলের পক্ষে এইরকম সহিংস কর্মসূচির কোনো যৌক্তিকতাই না থাকে। যেটা আকবর আলী খান বলেছেন, আমি ওই কথাটাকে রেফার করব, যে তিনি বলেছেন যে সরকারের ভূমিকাও অনেক সময় বাধ্য করে, এরকম কিন্তু অনেকেই বলেন। সুতরাং সেই অজুহাতটাও সরকার না দিতে হবে, এই পরিস্থিতিটা এখন আসছে। জনাব নাইমুল ইসলাম খান, ডক্টর আকবর আলী খান, আপনাদের অনেক ধন্যবাদ। রেডিও স্পিকে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরছি 40 সেকেন্ড পর।